স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদে অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে, 3টি ছবি আমরা জানি। এর মধ্যে রাজনীতি চলচ্চিত্র নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে আমাদের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। কেমন চলছে এবারের ঈদের ছবি, এসব নিয়েই আজকের আলোচনা। পূর্ণ দৈর্ঘ্য রাজনীতি কথা বলতে স্টুডিওতে আছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন, আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চলচ্চিত্র পরিচালক বুলবুল বিশ্বাস। স্বাগত আপনাদের তিনজনকেই। আনিসুর রহমান, রাজনীতি ছবিটা নিয়ে একটু জানতে চাই যে রাজনীতি ছবিটার প্রথম নামটাই একটু চেনা চেনা লাগে, সেই ক্ষেত্রে আসলে চেনা রাজনীতির সঙ্গে এটার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটাই জানতে চাই। আছে, রাজনীতি চেনা চেনা লাগে না, রাজনীতি নামটাই আমাদের সবার কাছে একেবারেই পুরোপুরি পরিচিত একটি নাম। রাজনীতি একটি শব্দ, তো সেখানে আমাদের জানা রাজনীতি, অজানা রাজনীতি, পুরো জায়গাটাই আমাদের এই ফিল্মের মধ্যে আছে। আমরা গল্পটাকে যেভাবে দেখাতে চাই সেটা হয়েছে যে পলিটিক্স ইন এ কান্ট্রি, পলিটিক্স ইন এ সোসাইটি, পলিটিক্স ইন এ ফ্যামিলি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্স ইন এ লাভ। তো পলিটিক্স যে আসলে কোনো কিছুর বাইরে না, রাজনীতি, সেই জায়গাটাই আমাদের ফিল্মের মধ্যে আমরা মূলত নিয়ে এসেছি। এবং এই রাজনীতিটা বলা যায় যে এই রাজনীতি চলচ্চিত্রের মধ্য দিয়ে আমাদের দেশের রাজনীতি ধরার চেষ্টা করেছেন, নাকি আসলে মানে চলচ্চিত্রের মধ্য দিয়ে একটি গল্পই বলার চেষ্টা করেছেন? না, একেবারেই না। আমরা একেবারেই অনেকভাবে ইঙ্গিত করা আছে আমাদের রাজনীতির জায়গাটাকে, আমাদের দেশের রাজনীতির জায়গাটাকে আমরা ভালো দেখতে চাই। আমরা যদি আমাদের যারা লিডার তাদেরকে আমরা কীরকম দেখতে চাই সেই জায়গাটাও আমরা এর মধ্যে পাই, আমাদের এই গল্পের মধ্যে পাই। যে যদি এইরকম হয় লিডার, তাহলে সেটার রেজাল্টটা আমাদের জনগণ কীভাবে পজিটিভ রেজাল্টটা পাবে, সেই বিষয়টাও আমাদের এর মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাস্তবতার যে রাজনীতির যে বাস্তবতা, সেটার মধ্যে দাঁড়িয়ে থেকেই রাজনীতি চলচ্চিত্রটি তৈরি হয়েছে বলা যেতে পারে। অবশ্যই। অপু বিশ্বাস, স্বাগত আপনাকে। রাজনীতি চলচ্চিত্রের মধ্যে দিয়ে বলা যায় একটা ছোট্ট বিরতির পর আবার আপনি পর্দায় ফিরে আসছেন, এবং সেই ক্ষেত্রে বাড়তি বা নতুন করে পর্দায় ফিরে আসার এই যে বিরতিটার কারণে নতুন করে আবার দর্শকের কাছে আসা, সেটা কোনো চাপ তৈরি করছে কিনা? কারণ ঈদে বলা যায় প্রায় নিয়মিত ঘটনাই ছিল গত কয়েক বছরে যে শাকিব খান এবং অপু বিশ্বাসের ছবি মুক্তি পাবে, এটি একটা সাধারণ ঘটনা। কিন্তু তারপরেও যেহেতু একটা বিরতি আছে, সেই জন্য বাড়তি কোনো টেনশন কাজ করছে কিনা, বা দর্শকরা কিরকম আজকে প্রতিক্রিয়া জানিয়েছে? প্রথমে বলি সবাইকে ঈদ মোবারক। ঈদের তো অনেক আনন্দ আমরা সকাল থেকে অনেকে করেছি। তো যেটা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে সিনেমা রিলিজ হওয়াটা প্রত্যেকবারই একটা টেনশনের, একটা চাপের। আজকে বা আমি অপু বা সাকিবের যে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যে আমার বিয়ে হয়েছে, অ্যানাউন্স হয়েছে মানে সাকিবের মাধ্যমে, এটা বড় কথা না। আমার কাছে মনে হয় যে কাজ যখনই রিলিজ হয়, মানে কাজের যখনই একটা ফল বের হয়, প্রকাশ হয়, তখনই টেনশনের থাকে, এটাই স্বাভাবিক। বাট দীর্ঘ বিরতি আমি এর আগেও নিয়েছি, তখন হয়তো বা আমার বেবি ছিল না, এখন হয়তো বা আফটার বেবি এটা হয়তো একটু যুক্ত হয়েছে। বিরতি কিন্তু আমি মাঝে মাঝে নিয়েই থাকি, বিকজ অফ আমরা যেহেতু হিউম্যান বিং, আমাদের কাজ যখন কন্টিনিউয়াস আমরা করি, তখন হয় যে আমাদের কিছুটা শরীরের ভিতরে একটু লাউজি চলে আসে। তখন আমাদের যদি কিছুটা বিরতি নেওয়া যায়, তখন হয় কি যে নতুন একটা কাজের জন্য খুব বেশি ভালো হয়। যেমন হচ্ছে যে আমি কিন্তু এবার রাজনীতি সিনেমা নিয়ে যে পরিমাণ খেটেছি, লাইক সমস্ত চ্যানেলে যেভাবে নিজেকে প্রেজেন্ট করা, তো এই যে নতুনত্ব ব্যাপারটা, এই যে আবার নতুন করে আসার উৎসাহটা, এটা কিন্তু ব্রেকের পরেই মানুষের সৃষ্টি হয়। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আমাদের বাংলাদেশ বাদ দিয়ে ম্যাক্সিমাম দেশগুলোতে হয় কি যে এক একটা সিনেমার সাথে তারা অল টাইম লিঙ্ক আপ থাকে, শুটিং, তারপর হচ্ছে ওটাতে প্রচারণা করতে হবে, ব্রেক নিতে হবে। সো আমার কাছে মনে হয় যে খারাপ না, টেনশনের কিছু বলা যায় যে বিরতিটা আসলে প্রস্তুতি। বিরতি হয়তো আমরা একভাবে দেখছি, কিন্তু বিরতিটা সামনের জন্য আরো এনার্জি যাতে গেইন করা যায় সেটার জন্য প্রস্তুতি। নানান রকমের প্রস্তুতি বিরতির ফাঁকে আমরা দেখি। রাজনীতি চলচ্চিত্রটি ভিন্ন শোনা যাচ্ছে অনেকদিন যাবতই, এবং আপনি যেটি বলছিলেন যে চলচ্চিত্র নিয়ে প্রচারণা, রাজনীতি অবশ্যই একটু ভিন্নভাবে আমরা দেখেছি। একটা লম্বা সময় ধরেই প্রচারণা চলছে, যেটি আমাদের এখানে বলা যায়
খুব নতুন না হলেও ট্রেন্ডটা খুব পুরনো না, ফলে এই 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 ছবিটিকে কিভাবে দেখছেন, ছবিটি কেমন হয়েছে আপনার সবচেয়ে বড় নিজের কথা আজকে 2017 এই মানে এই ইয়ারে এসে সিনেমা নিয়ে যা ধরনের হচ্ছে গিয়ে কথাবার্তা হচ্ছে, আমি যখন এসেছি তখন এই ধরনের কোনো কথাবার্তা ছিল না। তখন ছিল যে আমার বাংলাদেশ, আমার সিনেমা, এটা দর্শক কেন, আমাদের সমস্ত কলাকুশলী তাদের নিজ দায়িত্বে রিলিজ করবে। বাট এই মোমেন্টে এসে যেটা হয়েছে যে আমাদের নিজেরা কাজ করলে বা আমরা যারা ইনভেস্টেড যে সিনেমাতে, আমরা সেটাকে নিয়ে লড়ছি। বাট আসলে যে পুরো ইন্ডাস্ট্রিটা আমাদের, এটা একটু আমরা ভুলে গেছি। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা নিয়ে আমি পুরো রোজার মাসটা আমি সমস্ত চ্যানেলে, মানে প্রচারণার যে মাধ্যমগুলো আছে সবগুলোতে কিন্তু আমি নিজেকে ব্যস্ত রেখেছি। কেন রেখেছি? আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে এই সিনেমাটা একদমই টোটালি বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি সমস্ত কলাকৌশলী, এখানে যৌথর কোনো ছোঁয়া নেই। তো তো আমার কাছে মনে হচ্ছে যে যৌথ প্রযোজনা ভালো, আমি খারাপ বলছি না, যেটা যৌথ প্রতারণা ফরএভার, এটার সাথে আমি আসলে কথা না বাড়াই। বাট এটার মধ্যে শুধুমাত্র বাংলাদেশি আছে এবং এটার মধ্যে যে সৌন্দর্য আছে, মৌলিক গল্প আছে, আমার কাছে মনে হয়েছে যে এটাতে প্রচারণা করলে অবশ্যই ভালো কিছু হবে, তাই আমি এখানে সময় দিয়েছি। ফলে এখানে প্রচারণার একটা বড় কারণই ছিল বাংলাদেশি ছবি প্রমোট করাটা। হ্যাঁ, আসলে প্রচারের প্রসার আমার কাছে মনে হয় আজকে আমরা যে যৌথ নিয়ে যে প্রচারটা করছি, এটা কিন্তু এক ধরনের প্রচার, যে যৌথ সিনেমা নিয়ে এত কিছু হচ্ছে, কেন হচ্ছে, আমরা এখানে যাই, এই যে একটা কিউরিওসিটি। তো রাজনীতি সিনেমা নিয়ে যখন অপবিশ্বাস এত স্ক্রিনে আসছে, এটা একটা দর্শকদের কিউরিওসিটি। কারণ কি প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা কিউরিওসিটি থাকা দরকার, তাহলে হয় কি নতুনত্ব পাওয়া যায়, আগ্রহটা জমে। তো আমার কাছে মনে হয় যে প্রচারে যেমন প্রসার, ইনফ্যাক্ট আমি অনেক চ্যানেলে গেছি, রাজনীতি নিয়েই বেশি সংখ্যক কথা বলেছি, তো মানে দর্শকদের ভিতরে কিন্তু একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে যে ঠিক আছে রাজনীতি দেখে আসি। তো আমার কাছে মনে হয়েছে প্রচারটা করাটা, সেক্ষেত্রে রাজনীতি, যেমন রাজনীতির সঙ্গে আপনি ব্যাপকভাবে প্রচার করার জন্য এই ছবিটা কিন্তু অনেক বেশি অপবিশ্বাসের ছবি হয়ে গেছে, যেটা শাকিব খানের ছবির জন্য আমার মনে হয় যে খুবই ব্যতিক্রমী ঘটনা। সেইটিকে কিভাবে দেখছেন? এখন তো আমি আর শাকিব এক না, একজন করলেই হলো। ফলে এখন শাকিবের হয়ে ব্যাটিং করছেন আপনি। বারে আমি কখনো সে কখনো, এটাই তো স্বাভাবিক, যেহেতু এখন এই চ্যানেলে এই চেয়ারটাতে বসেই সে বলেছে, সো ডেফিনেটলি আমিও আজকে এই কথাটাই বলছি। অবশ্যই রাজনীতি চলচ্চিত্র এবং এটার সংশ্লিষ্ট আরো বেশ কিছু বিষয় অবশ্যই আছে, এবং খুবই ইন্টারেস্টিং এটার মধ্যে কিছু রাজনীতিও, যেটা মানে আমরা বলছি চলচ্চিত্রের রাজনীতিও উপাদান হিসেবে আসছে বলে আমাদের গত কয়েকদিনের যে তথ্য আমরা পাচ্ছি সংবাদ মাধ্যমে যেগুলি আসছে, সেখানে সেই বিষয়গুলি আসবো। বুলবুল বিশ্বাস, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ছবিটি মুক্তি পেয়েছে, কেমন সাড়া দেখছেন, এবং সব মিলিয়ে ছবিটা সম্পর্কে যদি একটু বলেন। ईद मुबारक। पहले तो मैं यही बात बोलूंगा कि ये बहुत ही अच्छा है। বুলবুল, প্লিজ सॉरी, আমাদের দর্শকদের জন্য যদি বাংলায় বলেন তাহলে ভালো হয়। ओ अच्छा, আমি ভুলে গেছি যে এটা বাংলাদেশ। मुझे ऐसा लग रहा था कि ये हाफ ऑफ इंडिया है। না, सॉरी टू से दैट। देखिए क्या बात है कि आज না, तक तो এক্সকিউজ মি, আমি বলি এখানে আমাদের যৌথ নিয়ে কথা হচ্ছে, নট হিন্দি, উর্দু বা বাংলা নিয়ে। সো আমি এইটুকু, দিদি আমি বলি, একটু আমাকে বলার সুযোগ দেন। যেটা হচ্ছে যে চাল, ডাল, পেঁয়াজ, লবণ, আটা, সুজি পর্যন্ত ছিল। ইদানিং তো ভারতীয় ছবিও আনা হচ্ছে, ভারতীয় শিল্পীও আনা হচ্ছে, এবং রিসেন্টলি সিনেমাতে ভারতীয় ল্যাঙ্গুয়েজ আনা হচ্ছে, মানে যেটা ভাষা। রিসেন্টলি একটা সিনেমার নামই মেনশন করি, নবাব, তো মেরে গলি আজানা, এটা কোন ধরনের বাংলা ল্যাঙ্গুয়েজ মিলন ভাই আমার বোধে আসে না। আমার হোম টাউন কুষ্টিয়াকে বলা হয় সুইট ল্যাঙ্গুয়েজের ল্যান্ড, যেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি, নদিয়া এবং কুষ্টিয়া যে জোনটা। তো সেই সুইট ল্যাঙ্গুয়েজের মানুষ হিসেবে আমি এটা নিতে পারছি না, এবং আমি জানি না সেন্সর বোর্ডে কোন নীতিমালাতে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজকে এইভাবে সেন্সর দেওয়া হচ্ছে। তার মানেটা কি? আস্তে আস্তে অ্যালাউ করা হচ্ছে মানুষকে যে হিন্দি শিখুন, হিন্দিতে বলুন। তো আমি আগে থেকে প্র্যাকটিস শুরু করলাম। দেখেন পাকিস্তান পিরিয়ডে কি হয়েছিল, যেসব মানুষ উর্দুতে কথা বলতে পারতেন এবং উর্দুতে লিখতে জানতেন এবং পড়তে জানতেন, তাদের জন্য চাকরি পাওয়াটা সহজ ছিল।
বলা তো যায় না, সামনে ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, যে অবস্থা যাচ্ছে, আমার নুরুল, কাজ আপনি করার জন্য প্রস্তুতির অংশ হিসেবেই এক্স্যাক্টলি হিন্দিটাকে ঝালিয়ে নিচ্ছেন। ঝালিয়ে নিচ্ছি, क्या पता কাল क्या होना हो। ও মাই গড, খুব ইন্টারেস্টিং। ঈদের পরে এত ইন্টারেস্টিং। আমাদেরকেও এদিকে নজর রাখতে হবে সত্যি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে। এবং Exactly. আমরা যেটা দেখেছি যে বাংলা চলচ্চিত্র একটি অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস আছে আমাদের, কিন্তু একই সঙ্গে চড়াই উতরাইও আছে। 90-এর দশকে আমরা দেখেছি অশ্লীলতা বিরোধী আন্দোলন করতে হয়েছে। এখন এসে বাংলাদেশি চলচ্চিত্র এবং বাংলাদেশি নয় পুরোপুরি সেই চলচ্চিত্রের সঙ্গেও এক ধরনের কথা বলতে হচ্ছে। সেগুলি নিয়েও আপনাদের মতামত জানতে চাইবো। তবে সবচেয়ে আশার খবর যেটা, সেটা হচ্ছে যে আজকে ঈদে যথেষ্ট মানুষকে হলে দেখা গেছে। সেইটির ক্ষেত্রে রাজনীতি একটা বড় চ্যালেঞ্জেরও মুখোমুখি হবে আমার মনে হয়, যে যখন এরকম একটা বিরোধী স্রোতের মধ্যে আমরা হাঁটছি, এবং যেটা উপবিশ্বাস বলছিল যে রাজনীতি পুরোপুরি বাংলাদেশি ছবি, ফলে বাংলাদেশি ছবি হওয়ার কারণে সেখানেও কিন্তু দর্শক শেষ সিদ্ধান্তটা দেওয়ার সুযোগ পাবেন যে তারা কোন দিকে যাবে। সেদিকের দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি উপবিশ্বাস। অতিথির সঙ্গেই থাকবো আজকের বাংলাদেশ ছেড়ে বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মিলন ভাই, আপনার কাছ থেকে একটু রাজনীতির ছবি সম্পর্কে জানতে চাই। বলছিলেন যে রাজনীতি এখানে মূল উপজীব্য, বিনোদনের উপজীব্য সেটার মধ্যে কিরকম আছে? একটা 100% একটা বিনোদনমূলক ফিল্ম আমাদের রাজনীতি। অপু একটু আগে বলছিল যে এটি একটি বাংলা সিনেমা, বাংলাদেশিদের জন্য করা আমার এই সিনেমা, বাংলা ভাষাভাষী মানুষের জন্য করা আমার এই সিনেমা। আমার দুঃখটা একটু অন্য জায়গায়, মানে কষ্টটা একটু অন্য জায়গায়। সেটা হয়েছে যে আমরা যখন আমাদের যে কোনো ফিল্ম করতে যাই, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন অথবা আমার দর্শক একটি কথাই বলে, ভাই ভালো গল্পের সিনেমা তো পাই না, ভালো অভিনেতা নাই, ভালো মেকার নাই, টেকনিক্যালি খুবই বাজে দুর্বল, সেট তো নাই আপনাদের। রাজনীতি নিয়ে আমি বারবারই একটা কথা বলেছি যে রাজনীতি সিনেমাটা সিনেমা হলে দেখতে দেওয়ার সুযোগ করে দেয়া হোক। অপু যেমনি রোজার পুরো সময়টা টেলিভিশন চ্যানেলের সঙ্গে ছিল, আমিও ছিলাম, পাশাপাশি আমি পত্রিকার সঙ্গে ছিলাম। প্রত্যেকটা জায়গায় আমার একটা আবেদন ছিল সবার কাছে, যে বাংলাদেশি একটি সিনেমা তৈরি হয়েছে, যে সিনেমাটা দেখার সুযোগ করে দিন, যে সিনেমাটাতে পরিপূর্ণতা আছে। দর্শক যা চায় আনন্দ, দর্শক যা চায় ইনফরমেশন, দর্শক যা চায় ভালো দেখতে, ভালো লাগা, শুনতে ভালো লাগা, পুরো জায়গাটা আমার এই রাজনীতি সিনেমার মধ্যে আছে। আমাদের শ্রমটা বোঝা যায় সিনেমাটা দেখলে, যে আমাদের পজিটিভ একটা শ্রম ওখানে আছে। সেই সুযোগটা আসলে থেকে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি সিনেমার ওয়ান অফ এ হিরো হিসেবে আমি আসলে অনেক বেশি মর্মাহত। সাকিব ভাই আমাদের এই সিনেমার আরেকজন হিরো। সাকিব ভাই এবং আমি, অপু বিশ্বাস হচ্ছে আমাদের ফিল্মের হিরোইন। সাকিব ভাই বাংলাদেশি হিরো, বাংলাদেশ তাকে তৈরি করেছে। সাকিব ভাই আমাদের এই ছবির সঙ্গে 5% থাকলে এই ছবিটাকে অন্য লেভেলে মানুষের কাছে প্রচারণার ক্ষেত্রে 5% এই সময় দেশে নাই একটা লম্বা সময় নাকি? সাকিব ভাইকে দেশে থাকতে হবে না, দেশে সাকিব ভাই যা বাংলাদেশে সুপারস্টার বলি, এক নাম্বার হিরো বলি, একজনই বলি, সেটা কিন্তু সাকিব খান। সুতরাং সাকিব খান ভালোবাসার জায়গাটাতে, যদি আমি ব্যক্তিগত অভিমত এটা, যেহেতু আমরা দু ভাই চরিত্র অভিনয় করেছি, সেখানে আমাদের যে প্রেমটা হয়েছে দু ভাইয়ের ফিল্ম করতে গিয়ে, সেই আবদার, সেই অধিকার থেকে আমার এইটাই বলা, সাকিব ভাই 5% আমাদের এই রাজনীতি, তার ছবি রাজনীতিতে যদি সে একটু মার্কেটিং করে দিত, আমাদের আজকে মনটা আরো অনেক বেশি ভালো থাকতো। মূলত দর্শক সিনেমাটা অনেক বেশি দেখতে পারতো। অবশ্যই দর্শকের জন্য মনে হয় যে এখনো উন্মুক্ত আছে, যদিও উপবিশ্বাস আমরা জানি যে প্রত্যাশা অনুযায়ী হল পাওয়া যায়নি রাজনীতিতে, 40টার মতো হল পাওয়া গেছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী অনেক ভালো চলচ্চিত্রই আমরা প্রথম দিকে দেখেছি যে খুব বেশি হল পাবে কি করে। এখন তো হয়ে গেছে হচ্ছে, মানে কথা আছে না যে ওয়ান সাইডেড লাভ, আমি লাভ করি, সে তো করে না, তো তার পেছনে আমি ছুটে কি লাভ। এখন সিনেমা তো হয়ে গেছে ওয়ান সাইডেড বিজনেস। আমার আছে টেবিল, আমি এখানে হাত দিব, যার টেবিল নেই এই হাত এখানে লাগাবি না, দ্যাটস ইট। সো এখানে তো আর কিছু এক্সপ্লেইন করার কিছু নেই। তার মানে
আমরা যারা বাইরের থেকে দেখি তারা কি এরকম বলতে পারি যে চলচ্চিত্রের গুণ দেখে যে এটার মানে প্রদর্শনীর ব্যবস্থা করা সেইটার চাইতে অন্য Actually কোনো যে- উপাদান এখানে না, যে বেশি আমরা গুরুত্বপূর্ণ হয়ে আমরা গেছে? আসলে হয়ে গেছে কি আমরা প্রত্যেকটা এখন বাঙালিরা ওই যে কিছু কিছু ওই যে কথার টোটকা হয় না, টোটকা হয়ে গেছে। সব গুণ আছে কিন্তু বেসিক্যালি দেখতে গেলে মনে হয় যে সব বেগুন। কাজ তো সবই হচ্ছে, আমরা এত খাটলাম এত কিছু করলাম, আলটিমেটলি পার্সিয়ালিটি থেকে গেল। সো অবশ্যই সেটি নিয়ে আমি হার্ড হই না, বিকজ আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার প্রেজেন্ট করার জন্য লাইফে একটাই দরকার, লাইফ বারবার দিতে হয় না। সো 40টা হল যদি পেয়েই থাকে সো মাচ বেটার, যদি ওদের 40টা হলের সাথে এই 40টা হল ম্যাচ করা যায় তাহলে হয়তো বা রেজাল্ট ভালো পাওয়া যাবে। অবশ্যই, এবং এখনো পর্যন্ত আমরা সেটি বুলবুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব, কিন্তু রাজনীতি চলচ্চিত্রটি নিয়ে যে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে আপনি বা করছেন একটা ভালোবাসার থেকে, ছবিটি কেন আপনার কাছে মনে হলো যে এটি আসলে একটি ভিন্ন ছবি, এই ছবিটি এই চরিত্রটি আপনি করতে চেয়েছেন, যার কারণে নিশ্চয়ই বাড়তি একটু উদ্যোগ নিতে হচ্ছে আপনাকে? ভালো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি মিলন ভাইয়ের কথা রেস ধরেই বলি, সিনেমা তো আমি লাইফে 86 মুভি করেছি। ইনফ্যাক্ট সাকিবের সাথে আমার সিনেমা হয়ে গেছে 70টা, মানে 70, মানে এটা জাস্ট মানে মুখে আনতেও আমি মাঝে মাঝে অবাক হই যে সত্যিই তাই, একটু লিস্ট দেখে নিই। তো 86 মুভি এটা আমার। তো এই এক্সপিরিয়েন্স থেকে বলবো হ্যাঁ প্রত্যেকটা সিনেমায় আমি গল্প শুনে কাজ করেছি, কিন্তু এই সিনেমার মধ্যে যেটা আমি মজাটা পেয়েছি, অ্যাক্টিংয়ের একটা মজা ছিল। একটা আর্টিস্টের ক্ষুধা তো থাকে অ্যাক্টিংয়ে, আমি এই সিনেমাতে সেই অ্যাক্টিং লেভেলটা পেয়েছি। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ডিরেক্টর যে উনি একদম নিউ কামার, উনি কিন্তু একটা প্রফেশনাল, উনি হচ্ছে কি ব্যক্তি জীবনে একজন ডক্টর, উনি একটা সার্টিফিকেট আছে, উনি ক্লিনিকেও বসেন। ইনফ্যাক্ট উনি যদি ওই প্রফেশনে থাকেন আমার বিশ্বাস উনি ভালো নাম করতে পারবেন। বাট এই লোক সবকিছু ছেড়ে এত বড় একটা সার্টিফিকেট রেখে, যেটা আমরা একটা বেবি হওয়ার পরে বলি যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো ফর এক্সাম্পল, সো ওই লেভেলটা ছেড়ে সে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে, এসে তার পড়াশোনার ব্যক্তি জীবনে দেখতেছে যে এইখানে পার্ট আছে যেটা হয়তো ওনার নলেজে নাই। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিছুটা আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি অনেক সিনেমা করেছি, সব সিনেমাই আমার কাছে ভালো, যেহেতু আপনি আরো বেটার বললেন, সেটা হচ্ছে কি আমার ওনার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে ওনাকে সাপোর্ট করা উচিত। একটা মানুষ কত ভালো লাইফ লেখে আসছে, এক আমাদের ইন্ডাস্ট্রি যে অনেক ভালো সেটা ওনাকে জানানো উচিত, যে এখানেও অনেক লাইফ লোক আছে যারা আপনাকে লাইভলি ভালোবাসবে, এর মধ্যে কোনো কিছু থাকবে না, এক। আর সেকেন্ড থিং হচ্ছে যে পরিপূর্ণই মৌলিক গল্প, উনি পড়াশোনার মধ্যে দিয়েও আমাদের এই গল্পটাকে তৈরি করেছে, একদম সন্তানের মতো আদলে তৈরি করছে, পরিপূর্ণ একটা মৌলিক গল্প, কোথাও থেকে কেউ বলতে পারবে না যে ছোট্ট একটা মানে কাজ উনি ধার করেছে, এক। সেকেন্ড থিং হচ্ছে আমরা তো বাংলাদেশি, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রেক্ষাপট আছে যেটা আমরা কেউ জানি না। আজকে নোয়াখালীর ভাষায় কথা বলে অনেক ইন্টারেস্টেড হয়, আপনি দেখবেন যে চিটং এর কিছু ভাষা আছে ইন্টারেস্টেড হয়, লোক এনকারেজ হয় সিনেমা বা নাটক টেলিফিল্ম দেখার জন্য। সেম থিং এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপট কি পুরান ঢাকা, ওইখানে যে একটা কালচার আছে, ওইখানে যে একটা কিছু ভাষা আছে যেটা কিন্তু মোস্ট অফ দি মানে ইন্টারেস্টিং একটা ভাষা, যেটা মানে সত্যি আমরা কাজ করতে গিয়ে সেটা ইন্টারেস্টে বুঝেছি। ইনফ্যাক্ট আমি এরকম ঢাকায় ভাষা একটা সিনেমা করেছি লাভ ম্যারেজ, তো সেই কথা বলবো যে এইরকম একটা কিন্তু কালচার আছে। তো আমাদের দর্শক তো বাংলাদেশি, তো কেন আমাদের বাংলাদেশের দর্শক দেখতে যাবে না আমাদের কালচার নিয়ে কাজ হচ্ছে? অবশ্যই, মানে মানুষ তো শেষ পর্যন্ত তার পারিপার্শ্ব দেখতে চায়, সে নিজেকে দেখতে চায় চলচ্চিত্রে, সেই জায়গাটা অনেক সময় অপূর্ণ থেকে যাচ্ছে। যখন শুরুতে হিন্দি কথা বললেন আমি একটু জার্ক খেলাম, কি ব্যাপার উনি কি মানে আপনার বাংলা ভাষা বুঝতে পারেনি, আমি তাকালাম কিন্তু আমি বুঝিনি ওনার ইমোশনটা, তারপরে কথা বলে বোঝা গেছে যে আসলে অন্যরকম একটা কারণে। পরে ওনার ইমোশনটা যখন আমি বুঝলাম, ইনফ্যাক্ট ওনার ইমোশন হয়তো কষ্ট লেগেছে, যেহেতু আমাদের দেশটা তো অনেক কষ্ট করে উর্দু ভাষাটাকে চেঞ্জ করা হয়েছে। ইনফ্যাক্ট এই যে কাফন হাবি জাবি কত কথা আসছে, সেই কথাগুলোতেও তো আপনি লেখা ছিল যে সোনার বাংলা বঙ্গবন্ধুর দেশে হিন্দি উর্দু ভাষা চলবে না। তো একটি গানে কিন্তু সেই হিন্দি একটি লাইন হলেও আসছে, হিন্দি কিন্তু আমাদের দেশের ভাষা নয়। তো যৌথ যে কথাটা আবারও চলে আসলো, সেখানে কিন্তু আবার হিন্দিটা একটু স্থাপন হলো। তো বেচারির একটু ইমোশনটাকে আমার কাছে খুব কষ্ট লাগছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ওয়েট করেছে তারা, আমার উচিত এই সিনেমাতে খাটার জন্য। সো ব্লাইন্ড। থ্যাংক ইউ। অবশ্যই অপু বিশ্বাস, আমার মনে হয় যে
কয়টা হলে মুক্তি পেল সেটা কোনো ব্যাপার না, আমি কতদিন matter না। ছবিটা থাকবে, কারণ Exactly. শেষ পর্যন্ত আমরা কিন্তু দর্শকের ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল, আমরা হ্যাঁ। দেখি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত একদম, কখনোই একদম। ভুল হয় না। নানান সময়ে যারা এখানে ব্যবসা করেন তাদের সিদ্ধান্ত ভুল হতে দেখি, ফলে ওই আস্থাটা কিন্তু আমার আছে এবং আমি আজকে আমি সারাদিনে আমি আমি যতটুকু দেখেছি অপবিশ্বাস ঢাকার বাইরে কোনোদিন বাংলাদেশ যথেষ্ট ভালো লোক আমি অপবিশ্বাস কোনোদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি, বাট আমার কোনো দুঃখ নাই। কেন নাই? মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে পাই সেখানে গুটি 5 জন লোক থাকে, বাট আমি ট্রাস্ট করি আমি আজকে কামব্যাক করেছি, দর্শক আমাকে পছন্দ করে, এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার ওই পুতুল নিয়ে যাওয়ার থেকে আমার অ্যাচিভমেন্ট হচ্ছে কি আমার দর্শক। সো আমি বিশ্বাস করি যে আমার 40টা হলে রিলিজ হোক, এটা নেভার মাইন্ড, বাট তাদের 40টা হল নিয়ে আমাদের 40 হলটা যদি গুণ করে বা সামঞ্জস্যতা করে তাহলে হয়তো বা রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই বুলবুল, আপনার কাছে আসবো মূলত এই বিষয়টি একটু জানার জন্য যে মানে একটা ছবি কেন 40টা 30টা 20টা বা 2টা, আপনি কেন 2টা না পেয়ে 40টা পেলেন অথবা 80টা না পেয়ে 40টা পেলেন, এটা কিভাবে নির্ধারিত হয়? আমরা একটা বিরতির পর এসে আপনার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইব। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বুলবুল ভাই, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে রাজনীতি 40টা বা যে কয়টাই হল পেয়েছে সেই হলটা কিভাবে নির্ধারিত হয়, সেটার মধ্যেও কোনো রাজনীতি আছে কিনা? সেটার মধ্যে রাজনীতি আছে কিনা, রাজনীতি মানে রাজনীতি সিনেমা একটা ডায়লগ আছে যে এই নীতি ওই নীতি, দুনিয়ার সব নীতির উপরে একটাই নীতি, সেটা হচ্ছে রাজনীতি। আর আর ফিল্মের ক্ষেত্রে কোনো নীতিও নেই, কোনো রাজনীতিও নেই, কোনো দুর্নীতিও নেই। একটা হচ্ছে আজীব একটা নীতি, কাকরাইল নীতি, যেটার কাছে আমার মনে হয় হিলারি, ট্রাম্প এরাও হার মানবে। ইন্টারেস্টিং, মানে আই মাস্ট মানে মেক এ ফিল্ম অন দিস টপিক। মানে আজীব একটা নীতি। সো আপনার সিনেমা আমার সিনেমা, আমি আপনাকেই বলি, আপনার সিনেমা আপনার কোনো কিছু করার নেই, এটা নির্ধারণ করবে আর একজন, যার না লগ্নি আছে, যার না এখানে, যার না জীবনে দাঁড়ায় থাকার পায়ের তলে স্যান্ডেল আছে, তারা করছে আমার সিনেমার ভাগ্য নির্ধারণ। হয়তো সেইটাও আমাদের সিনেমার ভাগ্য আসলে যেরকম নির্ধারণ হয়েছে 1000-এর উপরে হল থেকে এখন 300-র নিচে, তার মানে বোঝা যায় যে ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া যারা আছে তারা যথাযথ ভাগ্য নির্ধারণ করে না চলচ্চিত্রের জন্য। সারা পৃথিবীতেই কিন্তু চলচ্চিত্র এখনো পর্যন্ত এত নতুন নতুন মিডিয়াম এসেছে, কিন্তু তারপরেও সবচেয়ে বড় মিডিয়াম এটা হলিউড, বলিউড থেকে শুরু করে সব কয়টা জায়গা, আমরা যেগুলি জায়গার খবর রাখি না সেগুলিও কিন্তু আজকে দক্ষিণ কোরিয়ার ফিল্ম দেখেন কত। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, খুব ভালো সময়ে। উত্তরটা আমি এইভাবে দিব যে বড় বড় ইন্ডাস্ট্রির কথা বললেন এবং যে ফিল্ম একটা বড় মাধ্যম বললেন, এবং আমাদের বাংলাদেশে হয়ে গেছে একদম রিভার্স ঘটনা। কারণ হচ্ছে আজকে ফিল্মের বয়স যদি মুখোশ থেকে ধরি অলমোস্ট 60 ইয়ার্স, মানে 60+। 60 বছরে ইন্ডাস্ট্রি একা চলে আসছে। কিভাবে? কবে কোন একজন ক্যামেরাম্যান ক্যামেরা সুইচ টিপে শিখেছিলেন যেভাবে ক্যামেরা অন করতে হয়, এভাবে ক্যামেরা অফ করতে হয়? কবে একজন শিখেছিলেন 85-এ এই শট নিতে হয়, 35-এ এই শট নিতে হয়, 50 লেন্সে এই শট নিতে হয়, মিড লং ক্লোজ আপের যে বিষয়টা ওখানেই রয়ে গেছে। কিন্তু কোনোদিনও কখনো কোনো সরকারি, মানে আমার পড়াশোনা আমার জ্ঞান যেটুকু দেখে এবং বলে, কোনো সরকারি কখনোই কোনো পৃষ্ঠপোষকতা করেনি এই সেক্টরের দিকে আমার এখন মনে হচ্ছে। কারণ দেখেন আজকে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয়, একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই অক্সফোর্ডে সমস্ত ডিপার্টমেন্ট আছে, ফিল্মের কোনো ডিপার্টমেন্ট ছিল না। রিসেন্টলি খুব স্বল্প সময় আগে শুরু হয়েছে। তাহলে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে কিসের শিক্ষায়? গুরুমুখী শিক্ষায়। তো গুরুমুখী শিক্ষায় এরপরে যে 60টা বছর ধরে বস্তা বসা সিনেমা বানিয়েও যে আমরা 60 বছর একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছি, এর জন্য তো স্যালিউট করতে হয় এফডিসির প্রত্যেকটা টেকনিশিয়ানকে, প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ফ্লোর কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত। তাহলে কেন উন্নতিটা হয় নাই? সরকার কয়েকটা ইনস্টিটিউট করে দিতেন, জাতীয়ভাবে ইনস্টিটিউট হতো, আমরা আজকে ডিরেক্টরশিপ ওখান থেকে পড়াশোনা করে আসতাম, এডিটর পড়াশোনা করে আসতেন কীভাবে এডিট করতে হয়, সিনেমাটোগ্রাফার শিখে আসতেন হাউ টু সিনেমাটোগ্রাফি। ইন্ডাস্ট্রি এমনি চেঞ্জ হতো। আজকে কথায় কথায় আমাদের বলা হয় যে যৌথ প্রযোজনার ছবি আমাদের চেয়ে উন্নত প্রযুক্তির ছবি। কেন নয়? ওদের গভর্নমেন্টের আপনি দেখেন আজকে
পত্রিকায় পড়া একটা সংবাদ আমি জেনেছি যে টিউবলাইট পাকিস্তানে মুক্তি দেওয়া হয়নি বিকজ অফ পাকিস্তানে এবার ঈদের দুইটা বড় বিগ বাজারের মুভি ওদের পাকিস্তানের প্রোডাকশন রিলিজ হচ্ছে দেখে টিউবলাইট মুক্তি দেওয়া হয়নি। কলকাতাতে বাহুবলীর ধাক্কায় বিসর্জনের মতো সিনেমা জায়গা খুঁজে পাচ্ছে না। এমনকি দেবজিতের যে চ্যাম্প এবং নবাব বস 2 রিলিজ হয়েছে এবার ঈদে, সেখানে অন্যান্য আর্টিস্টরা পর্যন্ত প্রমোট করছে যে এই দুটো ছবি যদি না চলে ইন্ডাস্ট্রিতে আমাদের না খেয়ে মরতে হবে। সো আপনাদের কাছে করজোরে মিনতি করছি, আপনারা আমাদের বাংলা সিনেমা দেখুন। আর আমরা কি করছি, এবার ঈদে এসে এই স্বাধীনতার এত বছর পরে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আমরা গলা টিপে মেরে ফেললাম। কিভাবে মেরে ফেললাম? একদম গলা টিপে মেরে ফেললাম। আমার তো মনে হয় এখন আমাদের 1 মিনিট নীরবতা পালন করা উচিত। আমি দেশি সিনেমা বানালাম, দেশি প্রডিউসার, দেশি গল্প, দেশি আর্টিস্ট, দেশি টেকনিশিয়ান, আমার কি পয়সা কম ছিল? আজকে যদি আমি যতদূর জানি, আমার কলকাতায় যাওয়া প্রসঙ্গে জানি যে দেবের ছবির যে বস 2 ছবির বাজেট 2,20,00,000 রুপি, রাজনীতি সেখানে 3 কোটি টাকার রুপি, 3 কোটি টাকার ছবি। আজকে অ্যারেঞ্জমেন্টের কথা বলা হোক, যাদের কোন ছবি রাজনীতির চেয়ে বড় অ্যারেঞ্জমেন্টের ছবি আছে, যাদের বা সরি আমি নাম মেনশন করার জন্য, যৌথ প্রযোজনার কোন ছবিতে রাজনীতির চেয়ে বড় সেট আছে, যৌথ প্রযোজনার কোন ছবিতে বাংলাদেশে আমরা বুঝতে পারছি যে বাজেট ওয়াইজ বা অন্যান্য সবকিছু মিলিয়ে আমাদের দেশি ছবি, কিন্তু তারপরেও মানে দর্শকের কাছে যাওয়ার এই বাধাটা কিভাবে তৈরি করছে? আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলাম যে দেখেন কি হয় যখন কাকরাইল কেন্দ্রিক, কাকরাইলের ব্যাপারটা একটু ভেঙে বলি কথাটা। ধরেন যে এই যে যখন ডিজিটালাইজ হলো বাংলাদেশ, আমরা মোবাইল হাতে হাতে পেলাম, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ঘোষণা করলো এবং উনি একটা ভিশন 2021 নামে একটা ভিশন দিলেন যে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ডিজিটাল বাংলাদেশ করবেন। এবং উনি সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কাজ করেছেন, মোবাইল, ব্যাংকিং, ট্রান্সপোর্ট, ট্রাভেলিং, ফুড, ফ্যাশন, কসমেটিক, প্রত্যেকটা সেক্টরে। দ্যাট হোয়াই ডিডেন্ট ইউ পিপল গিভ একটা গুড একটা ভাইব, একটা গুড একটা নজর দিলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি? কি কত টাকা খরচ হয়? আজকে 1,20,000 টাকা দিয়ে একটা সেট আপ করা যায় একটা সিনেমা হলে। আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র সেটা করলেন না। সব খাতে ডিজিটালাইজ হলো, আমাদের খাত কেন ডিজিটালাইজ হলো না? আমাদের খাত কেন কাকরাইল বা একটা প্রতিষ্ঠান, আমি নাম মেনশন করি, এটা ওপেন, এটা জাজ মাল্টিমিডিয়ার একটা জাজ প্রজেক্টরের কাছে আমরা কেন জিম্মি কেন? সরকার কি এখানে নজর দিতে পারেন না? নাকি সরকারের ধারণা এখান থেকে কোনো আয় আসতে পারে না? তবে এখানে আয়ের চেয়েও বড় কথা হচ্ছে যে বিনোদন মানুষকে কিন্তু তার শ্রমকে বাড়ায়, মেধাকে বাড়ায়, তার সৃজনশীলতাকে বাড়ায়। সেখানে অবশ্যই বিনিয়োগ করতেই হবে সরকারকে, এবং এই বিনিয়োগের টাকা আমরা বাজেট বরাদ্দেও অনেকখানি দেখি, সেটা পর্যাপ্ত না হলো, কিন্তু পরিকল্পনাটা আছে কিনা, যারা ভাবছেন তারা এই ভাবনাগুলো সেটা জরুরি। বাংলাদেশ চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হলো, ইন্ডাস্ট্রি হিসাবে, এবং ইন্ডাস্ট্রিয়াল লোন দেওয়ার একটা কথাও হচ্ছিল। আমরা শুনেছি যে ইন্ডাস্ট্রিয়াল লোন দেওয়া হবে ফিল্ম বানানোর জন্য। কোথায় লোন? আমার লোন দরকার নেই ভাইয়া, আমার একটা ইনস্টিটিউট দরকার, কয়েকটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে না হোক, বিভাগীয় পর্যায়ে, যে করে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিল্মের একটা 4 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি ফুল কোর্স চাই, পোস্ট গ্রাজুয়েশন কোর্স চাই। প্রতিটা হলগুলোতে অন্তত পক্ষে প্রতিটা 64টা জেলা শহরে একটা করে আপনি বুলবুল, আমরা অবশ্য এই সমস্যাগুলি নিয়ে আরো অনেক সময় কথা বলার সুযোগ পাবো, যেহেতু আজকে ঈদের দিন এবং রাজনীতি, ঈদের চলচ্চিত্র, সেটি নিয়েও কথা বলতে চাই। এবং এটি অবশ্যই হতাশাজনক যে বাংলাদেশি একটি চলচ্চিত্র কেন বাংলাদেশির প্রদর্শকদের পৃষ্ঠপোষকতা পাবে না, সেটি প্রশ্ন আমরা আজকে করতে পারছি না, কারণ আমাদের সঙ্গে প্রদর্শকদের কেউ নেই। থাকলে পরে হয়তো আরেকটু ভালো হতো, তাদের কাছে অন্য সময় অবশ্যই জানার চেষ্টা করবো আমরা। আনিসুর রহমান, আপনার কাছ থেকে একটু আবার মূল প্রসঙ্গে ফিরে যাই। যদিও আমরা জানি যে এটি হতাশাজনক, কিন্তু তারপরেও আমাদেরকে আসলে হয়তো চলচ্চিত্র দিয়ে এর প্রতিবাদ করতে হবে, এবং রাজনীতি সেটা একটা খুব ভালো প্ল্যাটফর্মে আছে। আমার যতটুকু মনে হয়, যতটুকু জেনেছি, তাতে সেইটার একটা সুযোগ এখনো পর্যন্ত আছে। অন্য চলচ্চিত্রগুলির সঙ্গে যদি সে সমানে সমানে টিকতে পারে, তাহলে আমরা অবশ্যই, যেটা বুলবুলও বলছেন, রাষ্ট্রকেও বলতে পারবো যে তারা কেন এই পৃষ্ঠপোষকতায় আসছে না, অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য কেন থাকবে না। ইচ্ছা করলে একটা চলচ্চিত্রকে 40টা থেকে 20টায় নামিয়ে দেওয়া, সেটা অবশ্য দর্শকরাই সেই সিদ্ধান্ত দিবেন, সেটার অপেক্ষায় থাকবো। চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাই যে এটি একটি অবশ্যই খুবই ভালো লাগার চলচ্চিত্র। আপনারা বলছেন একটু ভিন্ন ধর্মী নানানভাবে, এবং বুলবুল যেটা উপবিশ্বাস বলছে যে জীবনের ঝুঁকি নিয়ে চলচ্চিত্র করতে এসেছে, সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে এটারও সম্মান জানানোর প্রয়োজন আছে, তা না হলে ভালো চলচ্চিত্রকার পাওয়া কঠিন হয়ে যাবে।
এক্স্যাক্টলি আমার আজকে ঈদের দিন, তার মধ্যে আমার প্রথম সিনেমা ঈদে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে রাজনীতি। আমার ইমোশনটা একটু বেশি, যার জন্য আমি একটু হয়তো কখনো কখনো ইমোশনাল কথাই বলছি, আমি অনেক জ্বালাময়ী কথা বলছি না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই রাজনীতি ছবিটা মানুষ যখন দেখে আসবে হল থেকে, সিনেমা হল থেকে, তখন সে তার জাজমেন্টেই সে উত্তর দিয়ে দেবে যে সে যে সিনেমাটা দেখেছে সেটা আসলে তার সিনেমা কিনা। আমরা সিনেমা বানাই হচ্ছে দর্শকের জন্য, এবং সে ফিল করতে যখনই পারে যে এটা আমার ছবি, আমি সেখানে বিলং করছি সিনেমাটা, তখনই সে এটাকে নিয়ে কথা বলে, তখনই আমার সিনেমা হলে রিপিটেড দর্শক হয়, এবং সেখান থেকেই আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার বউ সিনেমা হলে সিনেমা দেখতে যায়। এইটাই আমাদের চর্চা, আজ থেকে 40 বছর বা 50 বছরের চর্চা, আমি ছোটকাল থেকে দেখে এসেছি এটা। রাজনীতি কেন আমি রাজনীতির সিনেমাটার গল্প নিয়ে বারবারই কথা বলছি, কারণ হচ্ছে যে রাজনীতি সিনেমাটা যখন সিনেমাটা আমি দেখতে গেছি, তখন আমার কাছে সিনেমাটা দেখতে গিয়ে মনে হয়েছে যে আমি জানি এটা, এই যে জানি, আমার সামনে আবার প্রেজেন্টেশন হচ্ছে, এই প্রেজেন্টেশনটা নতুন, আমি জানি এরকম তো শুনেছি, এরকম তো দেখেছি, পলিটিশিয়ানস এরকম, আমার পলিটিশিয়ানের ছেলেটা এরকম, তার মেয়েটা এরকম, আমরা জানি, সব পড়েছি, দেখেছি, কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আমার গল্পটা যেভাবে আমার পরিচালক যেভাবে চালিয়েছে গল্পটা, সেখানেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যে দর্শক সবসময় খোঁজে হোয়াট উইল বি দ্য নেক্সট, একটা সিকোয়েন্স শেষ হলে আরেকটা সিকোয়েন্স কি আসলে, যেই পর্যন্ত আমরা দিতে পারি সেই পর্যন্তই দর্শক, আমরা বলি না যে বোর্ড হয়ে গেলাম, সেই বোর্ডনেসটা থাকে না। সো আমার পুরো রাজনীতির সিনেমাটাই হচ্ছে হোয়াট উইল বি দ্য নেক্সট এর মধ্যে আছে, মানে সবটা সময় দর্শকদের ধরে রাখার মতো একটা জায়গা আছে। সো সেইখানে আমি এই কারণে আমি বলছি যে এইটা আলাদা, খুবই গতানুগতিক শব্দ, একটু আলাদা, একটু ডিফারেন্ট, বিষয়টা এরকম না। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর প্রেজেন্টেশনটাই মনে হয়েছে যে দর্শকের জন্য করা। দর্শক ভাবতে হবে, এই সিকোয়েন্সটা শেষ করে নিয়ে পরের সিকোয়েন্সটা কি হবে এটা ভাবতে হবে, যেটা একজন মেকারের কাজ। আর একজন অভিনেত্রীর কাজ হচ্ছে সেই জায়গাটাকে পরিপূর্ণ করে তোলা, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার শতভাগ চেষ্টা করেছি। আমি সিনেমা দেখতে গিয়ে দেখেছি অপু বা আমাদের কলাকুশলী যারা ছিল, সাকিব ভাই সহ সবাই সেখানে পরিপূর্ণ। সো মাথায় যেহেতু ছিল একটি বাংলা সিনেমা, আর আমি আসলে এক্সপেক্ট করিনি যে আমাদের ঈদের সিনেমার মাঝখানে এত বড় একটা ডিজাস্টার, বাইরের দেশের দুটো ছবি এসে আমাদের বাংলা সিনেমাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হবে, সেটা আমার জানা ছিল না, আমি বুঝতেও পারিনি আসলে। আমি জানি বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের 50% আমি বুঝে নেব, যদি সেটা অর্ধেক সিনেমার বিষয় আসে, তাহলে আমারটুকু আমি বুঝে নেবো, এইটুকু আমি বাংলাদেশি অভিনেতা হিসেবে বুঝি। সো এই বুঝে নেওয়ার ক্ষেত্রেও বোধহয় কোথায় যেন একটু টালমাটাল বিষয় আমি পাচ্ছিলাম, তাই আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। এই হচ্ছে মূল জায়গা। অবশ্যই মিলন ভাই, আমরা একটা বিরতিতে যাব। সাকিব, অপু বিশ্বাস এই ছবিটিতে সাকিবের সঙ্গে যেটি বলছেন 70টি ছবির মধ্যে একটি, অবশ্যই সেই প্রত্যাশাও দর্শকদের মধ্যে আছে, কিন্তু হতাশার যে বিষয়টি আছে সেই ক্ষেত্রেই বলি যে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু ঢাকা কেন্দ্রিক হলেও এর প্রাণটা ঢাকার বাইরে, কারণ বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত ছবি দেখে ঢাকার বাইরে। সেই দিক থেকে আমার মনে হয় যে যথেষ্ট। অনেক আগে হয়তো বা বুলবুল ভাই একটা কথা বলেছে, সেই কথার থেকে রেশ ধরে বলি, অনেক আগে, মাঝখানে তো মিলন ভাই বললেন, সেটা হচ্ছে যে বুলবুল ভাই বললেন না যে মানুষটা লগ্নি নেই সেই মানুষটা ভাগ্য নির্ধারণ করতেছে। আমরা কিন্তু খুব সহজে একটা জিনিস দেখি রাস্তাঘাটে, টিয়া পাখি ভাগ্য নির্ধারণ করে, বাট যে লোকটি টিয়া পাখি ভাগ্য নির্ধারণ করার জন্য বসে থাকে, ওই লোকটা কিন্তু সে কিন্তু মাটিতে বসে থাকে। অবশ্যই খুবই চমৎকার কথা বলেছেন। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে রাজনীতিটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাইবো, যে যেহেতু এখানে মানে রাজনীতি মূল উপাদান, সেখানে অপু বিশ্বাসের উপস্থিতি কেমন, এবং অপু বিশ্বাসের সাকিব খান এবং মিলনের সঙ্গে যে আমরা বিভিন্ন সময় চলচ্চিত্র খুব ব্যবহার করি কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করবো। একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অপু বিশ্বাস, যেটি জানতে চাচ্ছিলাম যে এই ছবিটি ভিন্ন আপনি বলেছেন, কিন্তু 70টি ছবি সাকিবের সঙ্গে করেছেন, সেক্ষেত্রে সাকিবের সঙ্গে এখানে
ভিন্নতাটা কিরকম দেখছেন উপস্থাপনায়? আমি অফ দ্য রেকর্ডে মিলন ভাইকে বলছিলাম চলেন আমরা অভিনয় করে দেখাই দিই, যদি কোনো দর্শক দেখার ভাগ্য না হয়ে থাকে। আমরা তো ঢাকার মধ্যেই আছি, চলেন না অভিনয় করে দেখাই। শাকিব খানের কি দামি আমি দিব? আপনি তো ডিরেকশন দিবেন। তাহলে ভাই আপনি শাকিব খানের দাবি করেন, আমি ডিরেকশন দেই, ক্যামেরাও আছে, লাইটও আছে। ওকে, এনিওয়ে ফান না করি, এটুকু বলতে চাই যে একটি ভালো সিনেমা হয়েছে, আর আমরা বিশ্বাস করি ভালো কিছুর জন্য ভালো অবস্থান আল্লাহ তাআলা করেই দেয়, সেটা আজকে বা কালকে। সো ট্রাস্ট করি দর্শকদেরকে, এবং বিশ্বাসের জন্মটা হয়েছে উপরওয়ালার কাছ থেকে। সো আমার কাছে মনে হয় যে আজকে তো ঈদ, আনন্দের দিন, এত ভারী কথা আমরা নাই বলি। আর ঈদ মানে তো আনন্দ, এখানে তো কোনো ভারী কথা বা দুঃখ ক্ষোভ না থাকাটাই আমার কাছে মনে করি, আমি বুলুল ভাইকেও বলি যে থাকতেই পারে, মানুষের লাইফে অনেক ক্ষোভ থাকে, এটাই মানুষ। আমরা মানুষ মানে তো আমাদের ভিতরে কষ্ট দুঃখ ক্ষোভ। সো আমি একটি কথা বলবো যে দর্শক যারা আমাদেরকে মিস করে গেছেন তারা অবশ্যই ইনভাইট করবেন, আমরা যেন আবার আপনাদের কাছে আসতে পারি রাজনীতি সিনেমাটা নিয়ে, এটা আমার চাওয়া পাওয়া। ছবিটি নিশ্চয়ই ঈদের দিনের যে আনন্দের কথা বলছেন, দেখে সেই আনন্দটা নিশ্চয়ই পাওয়া যাবে ঈদ উপলক্ষে। হ্যাঁ, এটা একটা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমার একটি নাম আছে, যদিও ইংলিশে কথাটা হচ্ছে এন্টারটেইন এন্ড এন্টারটেইন, এটার অপর নামই হচ্ছে কি সিনেমা, মানে বিনোদন। তো মানুষ যে সেক্টরে কাজ করুক না কেন, আজকে একজন ডক্টর হতে পারে, উকিল হতে পারে, পুলিশ হতে পারে, যে সেক্টর হোক না কেন, একটি মাধ্যম প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, সেটা হচ্ছে বিনোদন। তো আমাদের এই ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিনোদনেরই মাধ্যম। আর ইন্ডাস্ট্রি বলতে কিন্তু আর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে আমরা যে পারিপার্শ্বিক কাজ করি, মানে আমরা যে প্রতিচ্ছবি, সেটা কিন্তু বিনোদনের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু আমরা আসলে কথাই আছে না যে মক্কার লোক হজ পায় না, লাইক আমরা এরকম এখন একটা কোণঠাসায় পড়ে গেছি, আমরা বাংলাদেশের যে কালচারটাকে প্রেজেন্ট করব আসলে জায়গাটা পাইনি। আমার মায়ের সমস্যা নাই, জায়গা চলে আসবে। আপনি খুবই চ্যালেঞ্জিং একটা কাজ করেছেন, প্রথম ছবি, সাকিব এবং অপু, মিলন ভাইয়ের মতো অভিনেতাদেরকে ম্যানেজ করা, তাদের কাছ থেকে ফলাফলটা কেমন পেয়েছেন? ফলাফল তো আমি আমার একজন শিল্পীর কথায় আসি। আমাদের সাবেরি আলম উনি একটা ক্যারেক্টার করেছেন, ক্যারেক্টারটার নাম হচ্ছে শানু বিবি। উনি হচ্ছেন মিলন ভাই এবং সাকিব ভাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। উনি একদিন শুটিং এর মধ্যে আমাকে বললেন যে বুলবুল, ইউ আর এ পারভার্টেড গাই। আমি বললাম ফর হোয়াট রিজন? উনি বললেন কারণ আপনি আর্টিস্টদের পেইন দিয়ে খুশি হন, আপনি যতক্ষণ আপনি নিজে স্যাটিসফাইড না হন ততক্ষণ আপনি আমাদের অভিনয় করাই যান, বোঝাই যান, টেকের পর মানে কিভাবে আরো বেটার ইমপ্রুভমেন্ট করা যায়, আপনি একটু ছাড় দেন না, আমরা তো মানুষ, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমি বলি আপা আপনি মানুষ, সেটা ব্যক্তি জীবনে, আপনি এখানে শানু বিবি, আপনি যতক্ষণ শানু বিবি না হচ্ছেন ততক্ষণ আমি আপনাকে ছাড় দিব না। এবং আমার প্রযোজক আশফাক আহমেদ, উনার কাছ থেকে এরকম কোনো প্রেশার ছিল না যে 5 দিনে ছবি শেষ করতে হবে। উনি ছেটে এসে বলতেন যে পর্দার কাপড়টাতে পছন্দ নেই, পুরো সেটের পর্দা অর্ডার দিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আমাদের নিটিং করানো হয়েছে, যে যেন আরেকটু লাইভ হয়। আমার মনে হয় যে এই ধরনের প্রিসিশন যখন আছে, আমি ছবি না দেখেও বলতে পারি যে ছবিটা অবশ্যই দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এটা এক ধরনের প্রত্যাশাও। কারণ যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে কেন জানি আমি আর কি রাজনীতির পক্ষে চলে যাচ্ছি। আপনি তো, কারণ আপনি একজন বাংলাদেশী, আপনি একজন বাঙালি, আপনি অটো চলে আসবেন, এটাই চলে আসবেন। যদি মনে হয় আমার খুব মানে অযাচিত হচ্ছে না। এখন সবচেয়ে বড় কথা বলেন বলুন। আরেকটা কথা বলি দিদি, একটা কথা হয়তো এড়িয়ে যাচ্ছেন একটু কিছু বিষয়ে, যে আপনি ওনাকে বারবার জিজ্ঞাসা করছেন এই ফিল্মটা ওনার কেন এত পছন্দের। উনি অনেক ডিরেক্টর হয়তো মাইন্ড করবেন দেখে উনি হয়তো বলছেন না, আমি বলছি কথাটা, এই প্রথম অপু বিশ্বাস একটা ফিল্মে তার চরিত্র পেয়েছেন, নট এ শোপিস ডল, নায়িকা, হিরো 2 হিরো মারামারি করলে উনি চলে গেলেন। তার একটা ক্যারেক্টার আছে, তার একটা গাটস আছে, তার একটা সে আছে, যে সোসাইটি নিয়ে ভাবে, যে তার সমাজ নিয়ে ভাবে, যে শাঁখারীবাজারের ঐতিহ্য রক্ষা করার জন্য মঞ্চে বক্তৃতা করে যে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। তার বাবা যখন বিরোধী দলের নেতা হয়ে হরতাল দেয়, সে প্রথম তার ঘর থেকে সে প্রথম প্রোটেস্ট করে, কালকে হরতাল কেন, কাল আমার এক্সাম। তো এই যে বিষয়টা, এবং সে একটা সিদ্ধান্তে আসে, কিন্তু এমন না যে শাকিব খান এবং মিলন, আনিসুর রহমান মিলন বা অয়ন এবং শাকিল এরা ডিসাইড করছে অপু কার হবে, ডিসিশন কিন্তু অপুরও একটা আছে, আমি কার হব। পুরুষ শাসিত সমাজ মানে এই না যে ও আসবে এ আসবে, ওনারা দুজন আমি একজন, যে আমাকে জয় করবে তা না, আমাকে জয় করতে হবে। এবং এই যে একটা বিষয় পুরো ফিল্মের মধ্যে, তার উপর দিয়ে তার ক্যারেক্টারটা নিয়ে যেমন রাজনীতি পোট্রে হয়েছে, তাকে নিয়ে রাজনীতির গুটি বানানো হয়েছে, সেও কিন্তু সময় মতো রাজনৈতিক চাল দিয়েছে। তো এই জন্য ওনার এত
পছন্দের একটা চরিত্র। এবং আপনি একটা জিনিস দেখবেন যে অপু বিশ্বাসের ইদানিং প্রথম আমরা যে সিনেমার গানটা রিলিজ করলাম, ও আকাশ বলে দিনারে, প্রেমে পড়েছে মন, হাবিব ওয়াহিদ ভাইয়ের সুর এবং সঙ্গীত আয়োজনে খেয়া কণ্ঠ দিয়েছেন। গানটা মাত্র 4 দিন প্লাসে হচ্ছে 1 মিলিয়ন প্লাস ভিউয়ার হয়েছে। এবং অবাক করা বিষয়, মানুষজন অপুর বিউটি, অপুর ডান্স, অপুর অ্যাক্টিং দেখে কথা বলছে। আজকে যখন থিয়েটারে আমরা সিনেমা দেখছিলাম মিলন ভাই, লোকজন বলছে যে এটা অপু। অবশ্যই। সো বুলবুল, আমরা মানে এতক্ষণের আলোচনা বুঝলাম যে রাজনীতিটা অবশ্যই একটা ভিন্নধর্মী ছবি এবং এটা একটা চ্যালেঞ্জ মোকাবেলা যদি করে বের হয়ে আসতে পারে আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় হবে। বুলবুল ভাই, অপু বিশ্বাস এবং মিলন ভাই, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঈদ মোবারক। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।